আজকে পার্ল এস বাকের দ্য গুড আর্থ উপন্যাস নিয়ে আলোচনা করব। পার্ল এস বাক ছিলেন একজন আমেরিকান সাহিত্যিক, যিনি চীনে দীর্ঘ সময় বসবাস করেছেন এবং তার কাজের মাধ্যমে চীনা সমাজ, সংস্কৃতি এবং মানুষের জীবন সম্পর্কে গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তিনি 1982 সালে 26 জুন ওয়েস্ট ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন এবং 1973 সালে বেলে ভিউ, ইউনাইটেড স্টেটসে মৃত্যুবরণ করেন। পার্ল এস বাক তার গুড আর্থ উপন্যাসের জন্য বিখ্যাত, যা 1931 সালে প্রকাশিত হয় এবং পুলিৎজার পুরস্কার জিতে। পার্ল এস বাক 1938 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, বিশেষত তার কাজের জন্য, যা চীনের জীবনযাত্রা ও মানুষের মানসিকতা তুলে ধরেছিল। তার সাহিত্যিক কৃতিত্ব এবং তার জীবনের প্রতি বিশ্বস্ততার জন্য তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এটি একটি গল্প যা গ্রামীণ চীনে সংঘটিত হয়, যেখানে কেন্দ্রীয় চরিত্র ওয়াং লুং একজন দরিদ্র কৃষক এবং তার ধন সম্পত্তির বৃদ্ধির গল্প বর্ণিত হয়। উপন্যাসটি ভূমি, পরিবার, ঐতিহ্য এবং 20 শতকের শুরুতে চীনা সমাজের পরিবর্তিত গতির থিমগুলির অনুসন্ধান করে। ওয়াং লুং একটি সাদাসিধে সংগ্রামী কৃষক হিসেবে শুরু করেন, তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মমর্যাদার অনুভূতি বাড়ানোর মাধ্যমে তিনি ধনী ও জমির মালিক হয়ে ওঠেন। তার স্ত্রী ওলান একজন প্রাক্তন দাসী, যিনি তাদের যাত্রায় সব সময় পাশে থেকে সহযোগিতা করেছেন। তাদের পরিবার বাড়ে এবং উপন্যাসটি তাদের সংগ্রাম, বিজয় এবং ধনী হওয়ার পর যেসব দ্বন্দ্ব সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করে। উপন্যাসটিতে সম্পদের প্রভাব, ব্যক্তিগত মূল্যবোধ, সম্পর্ক এবং সমাজের ওপরও আলোকপাত করে। অং লুংয়ের ভূমির সাথে সম্পর্ক একটি কেন্দ্রীয় থিম, যা জীবনযাত্রার জন্য প্রয়োজনীয়তা এবং অতীত ঐতিহ্যের সাথে গভীর সংযোগকে চিহ্নিত করে। অং লুং চীনের গ্রামীণ এলাকায় 20 শতকের শুরুর দিক থেকে এক দরিদ্র কৃষক, যেখানে উপন্যাসে ঘটনা ঘটেছে চীনা সমাজ আধুনিকরণের লক্ষ্যে, তবে তা পুরনো রীতিনীতি ও ঐতিহ্যের সাথে গভীরভাবে সংযুক্ত রয়েছে। যখন ওয়াং লুং বিবাহযোগ্য বয়সে পৌঁছায়, তখন তার বাবা স্থানীয় প্রভাবশালী হোয়াং পরিবারকে জিজ্ঞাসা করেন যদি তাদের কাছে কোনো অতিরিক্ত দাসী থাকে যাকে তার ছেলে বিয়ে করতে পারে। হোয়াং পরিবার এক 20 বছর বয়সী দাসী ওলানকে বিক্রি করতে রাজি হয়, যে তার স্ত্রী হয়। ওলান এবং ওয়াং লুং একে অপরকে পছন্দ করে, যদিও তারা নিজেদের মধ্যে খুব কম কথা বলতো। একসাথে ওয়াং লুং এবং ওলান তাদের জমিতে প্রচুর ফসল ফলান। ওলান গর্ভবতী হয় এবং প্রথম সন্তান হিসেবে ছেলে সন্তান জন্মদান করে। এদিকে শক্তিশালী হোয়াং পরিবার বিলাসী জীবনযাপন করেছে। পুরুষটি নারী আসক্ত এবং ওই পরিবারের নারী সদস্যটি মাদকাসক্ত। তাদের ব্যয়বহুল অভ্যাসের কারণে হোয়াং পরিবার কঠিন সময়ের মধ্যে পড়ে এবং ওয়াং লুং তাদের উর্বর ধানি জমিটি কিনে নিতে সক্ষম হয়। তিনি আরেকটি লাভজনক ফসল অর্জন করে এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয়। অং লুংয়ের নতুন সম্পদ তার আলস্যপ্রবণ লোভী চাচার দৃষ্টি আকর্ষণ করে। ঐতিহ্য অনুযায়ী অং লুংকে পুরনো প্রজন্মের সদস্যদের প্রতি, বিশেষত আত্মীয়দের প্রতি যথাসম্ভব শ্রদ্ধাশীল হতে হয়, তাই সে তার চাচাকে টাকা ধার দিতে বাধ্য হয়, যদিও জানে যে টাকা মদ পান এবং জুয়া খেলার জন্য নষ্ট হবে। হোয়াং পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং হোয়াং পরিবার আরেকটি জমির অংশ অং লুংয়ের কাছে বিক্রি করে দেয়। ওলান একটি মেয়ে জন্ম দেওয়ার পর জমিতেও ফসলের ফলন কমে যায়। এই সংকটের মধ্যে ওলান আরও একটি মেয়েকে জন্ম দেয়। খাবারের অভাবে পরিবার ও শিশুকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত খাদ্য না থাকায় সে তৃতীয় মেয়েটিকে শ্বাসরোধ করে মেরে ফেলে। অং লুং বাধ্য হয়ে তার পরিবারকে শীতকাল কাটাতে দক্ষিণের একটি শহরে নিয়ে যায়, যেখানে ওলান এবং শিশুরা
ভিক্ষাবৃত্তি করে এবং অংলুং রিকশায় যাত্রী পরিবহন করে টাকা উপার্জন করে। তার কোনো রকম খাওয়ার টাকা পায়। অংলুং আশা হারিয়ে ফেলে, সে কখনো তার জমি ফিরে পাবে না, কারণ সে যা উপার্জন করে তা তার জমি ফিরে পাওয়ার জন্য যথেষ্ট নয়। তিনি এবং ওলান কিছু সময়ের জন্য তাদের বেঁচে থাকা মেয়েটিকে দাসী হিসাবে বিক্রি করার কথা ভাবে। এক পর্যায়ে দরিদ্র এবং নিরাশ মানুষদের একটি দল এক ধনী ব্যক্তির বাড়িতে ডাকাতি করে। অংলুং ও লান সহ সেই দলে যোগ দেয়। অংলুং একটি স্বর্ণের মুদ্রা চুরি করে। এই নতুন অর্থ দিয়ে সে তার পরিবারকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এবং একটি গরু কিনে এবং কিছু বীজ কিনে। ওলান লুটের সময় কিছু রত্ন চুরি করেছিল। অংলুং তাকে দুটি ছোট মণি রাখার অনুমতি দেয়, কিন্তু বাকি রত্নগুলো সে নিয়ে যায় এবং তাড়াতাড়ি 300 একর পুরনো হোয়াং মাস্টারের জমি কিনে ফেলে। কিছু সময় পর ওলান যমজ সন্তান জন্ম দেয়। দম্পতি বুঝতে পারে যে তাদের বড় মেয়েটি মানসিকভাবে অক্ষম, তবে অংলুং মেয়েটিকে খুব ভালোবাসতে। অংলুং শ্রমিক নিয়োগ করে তার জমি চাষ ও ফসল কাটাতে। সে কয়েক বছর লাভজনক ফসল পায় এবং ধনী হয়ে ওঠে। একদিন একটি বন্যায় তাকে অলস হয়ে থাকতে হয়। তখন সে বিরক্ত ক্লান্তি অনুভব করে। সে ওলানের চেহারায় খুঁত বের করতে থাকে। হ্যাঁ ভাই। অংলুং শ্রমিক নিয়োগ করে তার জমি চাষ ও ফসল কাটাতে। সে কয়েক বছর লাভজনক ফসল পায় এবং ধনী হয়ে ওঠে। একবার বন্যায় তাকে অলস বসতে হয়, ফলে সে বিরক্ত ও ক্লান্তি অনুভব করতে শুরু করে। সে ওলানের চেহারায় খুঁত বের করতে থাকে এবং নিষ্ঠুরভাবে তার তিরস্কার করতে থাকে। সে লোটাস নামক একটি সুন্দর নরম চরিত্রের পতিতা সম্পর্কে আসক্ত হয়ে পড়ে। অবশেষে সে লোটাসকে তার হেরেমে কিনে নিতে ফেলে। যখন ওলান অসুস্থ হয়ে পড়ে, অংলুং তার নিষ্ঠুর কথার জন্য অনুতপ্ত হয় এবং তার স্ত্রীর সমস্ত ত্যাগকে উপলব্ধি করে। একদিকে তার চাচা ও চাচির, যারা তার বাড়িতে এসে বসবাস করছে এবং তার ধন সম্পদ শোষণ করেছে, তাদের দাবি কমানোর জন্য সে তাদের মাদকাসক্তে পরিণত করার ষড়যন্ত্র করে। এক পর্যায়ে অংলুং হং পরিবারের বাড়ি ভাড়া নিয়ে তার পরিবারকে সেখানে নিয়ে যায় এবং নিজের বাড়ি চাচা চাচির পরিবারকে দিয়ে দেয়। ওলানের মৃত্যুর পর অংলুংয়ের ছেলেরা তার জীবনযাত্রার পরিকল্পনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তারা কৃষক হতে চান না এবং তাদের কাছে জমির প্রতি তার নিষ্ঠা নেই। তাছাড়া তার প্রথম এবং দ্বিতীয় পুত্রদের প্রতি প্রায়শই অর্থ নিয়ে ঝগড়া হয় এবং তাদের স্ত্রীরা একে অপরকে ঘৃণা করে। বয়সে প্রবীণ হয়ে অংলুং একটি করুণ দাসী পিয়ার ব্লোসামকে নিজের হেরেমে অন্তর্ভুক্ত করে। সে তার অক্ষম মেয়েটির দেখাশোনা করার প্রতিশ্রুতি দেয় যখন সে মারা যাবে। সময়ের সাথে সাথে অংলুং নাতি নাতনিদের মধ্যে ঘিরে থাকে, তবে ছোটোখাটো পারিবারিক বিরোধের মাঝেও তাকে ঘিরে রাখে। উপন্যাসের শেষে অংলুংয়ের তীব্র আপত্তি সত্ত্বেও তার ছেলেরা পরিবারটির জমি বিক্রি করার এবং লাভ ভাগাভাগি করার পরিকল্পনা করে, যা তাদের ধন সম্পদের উৎস থেকে চূড়ান্ত বিচ্ছেদের ঘটায়।